নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এসি 131 নাম্বার পাতার যে সমস্ত প্রশ্ন আছে, আজকে সেই এসি 131 নাম্বার পাতার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এখানে এবিটিএ টেস্ট পেপারে এসি 131 নম্বর পাতার যে প্রশ্নগুলো আছে সেটা তোমরা আগে দেখে নেবে, ঠিক আছে? এটা সবার প্রথমে দেখাচ্ছি না এই কারণেই, কারণ এটা দেখালে মানে ওই ছবিটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু এই লেখাগুলো পরে ছোট হয়ে যাবে আর কি, যেহেতু মোবাইল থেকে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তো এসি 131 নম্বর পাতার যে প্রশ্নগুলো আছে এগুলো সবার শেষে দেখাবো, আর যে প্রশ্নগুলো বাদ থাকবে সেগুলো ওই সবার শেষেই আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে তোমরা টেস্ট পেপার ধরে ধরে মিলিয়ে নেবে। দেখো, এখানে এবিটিএ টেস্ট পেপারের এসি 131 পাতার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়, 2 × 5 = 10। এগুলো মানে 2 নম্বরের প্রশ্ন আছে। 1.1 প্রশ্ন, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্র কী? সবার প্রথম আসছে প্রেষণা কাকে বলে। প্রেষণা বা মোটিভ কথার অর্থ যা আমাদের কার্যে প্রবৃত্ত করে। প্রেষণা হলো আমাদের কর্মের উৎস। প্রেষণা হলো উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতা। এর পরের যে পার্টটা আছে, প্রেষণা চক্র কী? এই যে প্রেষণা চক্র কী এটা শেষে আলোচনা করব, কারণ এটার মধ্যে একটা ছক আছে, এরকম করে একটা ছক আছে, সেই ছকটা মানে যেখানে ভিডিওটা তৈরি করেছি সেখানের মধ্যে তুলে ধরা সম্ভব হয়নি, ঠিক আছে? তো এটা শেষে আলোচনা করে দেবো কীভাবে ছকটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো এটা সবার শেষে আলোচনা করব প্রেষণা চক্র কী। তারপরে অথবা দিয়ে প্রশ্ন আছে, অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কী বোঝো? দেখো, এখানে সবার প্রথম আলোচনা করা হয়েছে রেসপন্ডেন্ট। যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বলা হয়, যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো। অপারেন্ট কাকে বলে? যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ, যেমন অধিকাংশ ইচ্ছাসাপেক্ষ আচরণ অপারেন্ট ধরনের। 1.2 প্রশ্ন, 1.2 প্রশ্ন, মনোযোগের বস্তুগত নির্ধারক ও ব্যক্তিগত নির্ধারক কাকে বলে? উদাহরণ সহ লেখো। তার সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়? তো এখানে যে প্রথম পার্টটা আছে, দেখো, মনোযোগের বস্তুগত নির্ধারক ও ব্যক্তিগত নির্ধারক, সেগুলো দেখে নাও। তো মনোযোগের বস্তুগত নির্ধারক কাকে বলে? বস্তুর মধ্যে এমন কতকগুলি গুণ থাকে যার জন্য সেই বস্তু বা বস্তুগুলি অন্যান্য বস্তুর থেকে পৃথক হয়ে আমাদের চেতনার কেন্দ্রস্থলে উপস্থিত হয়। এটি হলো মনোযোগের বস্তুগত নির্ধারক, যেমন তীব্রতা, আয়তন, অভিনবত্ব, গতিশীলতা, পুনরাবৃত্তি, বৈসাদৃশ্য ইত্যাদি। এরপর আসছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। ব্যক্তিগত তাগিদের জন্য যখন আমরা কোনো বিষয়বস্তুকে নির্বাচন করি তখন তাকে বলা হয় মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, যেমন আগ্রহ, প্রবৃত্তি, প্রক্ষোভ, মেজাজ, ইচ্ছা, সেন্টিমেন্ট ইত্যাদি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, যে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? তো এটার উত্তর হলো, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কারণ বাল্য ও বয়স্ককালের মধ্যবর্তী সময়কাল হলো কৈশোর বা বয়সন্ধিকাল। জীবন বিকাশের এই পর্যায়ে ছেলেমেয়েরা বাল্যাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক স্তরের দিকে অগ্রসর হয়। এই পর্যায়ে তাদের দৈহিক, মানসিক, সামাজিক
প্রাক্ষভিক প্রভৃতি বিভিন্ন দিকে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যার সঙ্গে তারা সহজে মানিয়ে নিতে পারে না, যার ফলে তাদের জীবনে ঝড় বয়ে যায়। এই কারণে অনেক মনোবিজ্ঞানী কৈশোরকে ঝড়ঝঞ্ঝার কাল বা পীড়ন ও কষ্টের কাল বলে বর্ণনা করেছেন। 1.3 প্রশ্ন, CAI এবং CAL এর পুরো কথা কি? দেখো, CAI এর পুরো কথা হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন এবং CAL এর পুরো নাম হলো কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এর পরের যে প্রশ্নটা আছে, দেখো অথবা দিয়ে পরের যে প্রশ্নটা আছে যে ডিজিটাল বিশ্ব বলতে কি বোঝানো হয়। ডিজিটাল বিশ্ব কাকে বলে? শিক্ষায় ডিজিটাল বিপ্লব হলো শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার, যার মাধ্যমে শিক্ষা আরও সহজলভ্য, দ্রুত এবং ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। প্রথাগত পাঠদান পদ্ধতির বাইরে এসে এখন অনলাইন লার্নিং, ভার্চুয়াল ক্লাসরুম, ইবুক, মাল্টিমিডিয়া উপস্থাপনা, অনলাইন মূল্যায়ন ইত্যাদির মাধ্যমে শিক্ষা নতুন রূপ নিয়েছে। 1.4 প্রশ্ন, রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বলা হয় কেন? অথবা দিয়ে দেওয়া আছে শিক্ষা রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন দুটি লেখচিত্রের নাম লেখো। তো শিক্ষা রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বলা হয় কারণ একটু ভাবলেই দেখা যাবে যে আমাদের প্রাত্যহিক জীবনেও হয়তো খানিকটা অবচেতনভাবে আমরা রাশিবিজ্ঞানের ব্যাখ্যার দ্বারা অনেক সময় চালিত হয়। শিক্ষাক্ষেত্র ছাড়াও জনসমষ্টির আলোচনায়, যেমন জনসমষ্টির জন্মহার ও মৃত্যুহার, জনসংখ্যার হ্রাস, এটা হ্রাস হয়ে গেছে, হ্রাস হবে, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ইত্যাদির ব্যাখ্যায় ও বিশ্লেষণে, ব্যবসায় ও প্রশাসনিক কাজে আরও অনেক প্রয়োগ হয় রাশিবিজ্ঞানের মাধ্যমে। সমাজবিজ্ঞানের মধ্যেও রাশিবিজ্ঞানের প্রয়োগ ব্যাপক। এই কারণে রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বলা হয়। পরের যে পার্টটা আছে দেখো, যে শিক্ষা রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন দুটি লেখচিত্রের নাম লেখো। তো রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন দুটি লেখচিত্রের নাম হলো হিস্টোগ্রাম, আর একটা হলো পলিগন বা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বহুভুজ। হিস্টোগ্রাম বা আয়তলেখ, আর একটা হলো পলিগন বা পরিসংখ্যা বহুভুজ। এখানে আয়তলেখটা লেখা হয়নি, তো এখানে হিস্টোগ্রাম বা আয়তলেখ, আর এটা হচ্ছে পলিগন বা ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে। 1.5 প্রশ্ন, মিন বা গড় কতভাবে নির্ণয় করা যায় এবং কি কি? তাহলে এখানে প্রথম প্রশ্নটা আগে দেখো, মিন বা গড় কীভাবে নির্ণয় করা যায় এবং কি কি। মিন বা গড় দুরকম পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়। একটা হচ্ছে দীর্ঘ পদ্ধতি বা লং মেথড, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্ট মেথড, বা কল্পিত গড় পদ্ধতি বা অ্যাসিউমড মিন মেথড পদ্ধতির সাহায্যে। ঠিক আছে। তাহলে মিন বা গড় দুরকম পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়। একটা হলো দীর্ঘ পদ্ধতি বা লং মেথড, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্ট মেথড বা কল্পিত গড় পদ্ধতি বা অ্যাসিউমড মিন মেথড। ঠিক আছে। এর পরের যে প্রশ্ন পার্টটা আছে দেখো, যে সহগতির পরিমাপের জন্য কে কবে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির উদ্ভাবন করেন? সহগতির পরিমাপের জন্য কার্ল পিয়ারসন 1890 সালে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির উদ্ভাবন করেন। এরপরে 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন কি বলেছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5x2, এগুলো 10 নম্বর বলছে, এগুলো 5 নম্বরের প্রশ্ন। তো 2 দাগের প্রথমের যে প্রশ্নটা আছে দেখো কি বলেছে, যে মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যা সমূহের সাধারণ কারণগুলি কি কি? তো মানসিক সমস্যা কাকে বলে, এটা 1 নম্বরের প্রশ্ন আছে। মানসিক সমস্যা একটি মানসিক সিনড্রোম বা প্যাটার্ন যা মর্মপীড়ার সঙ্গে সম্পর্কিত, যেমন বেদনাদায়ক উপসর্গের মাধ্যমে, অক্ষমতা বা কার্যক্ষমতার এক বা একাধিক গুরুত্বপূর্ণ অংশে দুর্বলতা, মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি বা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া। তো এগুলো হচ্ছে কি না মানসিক ক্ষমতা।
তারপর কি বলেছে যে মানসিক সমস্যাসমূহের সাধারণ কারণ, এটা 4 নম্বরের প্রশ্ন আছে। সাধারণ কারণ, দেখো মানসিক সমস্যাসমূহের সাধারণ কারণ, ব্যক্তিভেদে মানসিক অসুস্থতার কারণগুলি ভিন্ন ভিন্ন। মানুষ যে সমাজের মধ্যে রয়েছে তার দ্বারাও মানসিক অসুস্থতা প্রভাবিত হয়ে থাকে। মানসিক অসুস্থতার কারণগুলির কয়েকটি উপাদান হলো জন্মগত উপাদান। দেখো এখানে 3টে উপাদান দেওয়া আছে। একটা হচ্ছে জন্মগত উপাদান, জন্মগত কারণ, বৌদ্ধিক কারণ, আর একটা হলো পরিবেশগত কারণ। ঠিক আছে, 3টে মূল কারণ আছে। তো এই কারণগুলো আগে আলোচনা করি। সবার প্রথম আসছে জন্মগত কারণ। কিছু শিশু থাকে যারা জন্মগতভাবে শারীরিক দুর্বলতা বা অসম্পূর্ণতা নিয়ে জন্মায়, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। কারণ গর্ভবতী অবস্থায় মায়ের পুষ্টির অভাব, অতিরিক্ত ঔষধ সেবন, শারীরিক যত্ন না নেওয়া, আঘাত লাগা, প্রচুর পরিশ্রম করা প্রভৃতি এই সকল কারণে শিশুর অসুস্থতা লক্ষ্য করা যায়। 2, বৌদ্ধিক কারণ। শিশু জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে কিংবা বুদ্ধাঙ্ক বা আইকিউ স্বাভাবিকের চেয়ে অনেক নিচে থাকে, ফলে স্বাভাবিক বিচার বুদ্ধিও অনেক কম থাকে। ফলে স্বাভাবিক শ্রেণী শিখন এরা গ্রহণ করতে পারে না, আবার সমাজের সঙ্গে সঙ্গতি বিধান করতে পারে না। এই সকল কারণে শিশুর মধ্যে অসুস্থতার কারণগুলি লক্ষ্য করা যায়। 3, পরিবেশগত কারণ। পরিবেশগত কারণগুলো দেখো, পরিবেশগত কারণের মধ্যে পড়ছে পরিবার, বিদ্যালয় এবং সমাজ পরিবেশ নানাভাবে ব্যক্তির সুস্থ জীবন বিকাশে প্রভাব বিস্তার করে। তাহলে পরিবেশগত কারণগুলো কিন্তু আবার 3 ভাগে বিভক্ত। দেখো পরিবার, বিদ্যালয় এবং সমাজ। ভালো করে তোমরা এটা প্রথম থেকে দেখো। মানসিক সমস্যাসমূহের কারণকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জন্মগত কারণ, বৌদ্ধিক কারণ, আর একটা হচ্ছে পরিবেশগত কারণ। আবার এই যে শেষের যে পরিবেশগত কারণ আছে, তো এই পরিবেশগত কারণ কিন্তু আবার 3টি ভাগে বিভক্ত। পরিবেশগত কারণ হচ্ছে পরিবার, বিদ্যালয় এবং সমাজ। তো সবার প্রথম আসছে পরিবার। দরিদ্রতা, অপুষ্টি, অস্বাস্থ্যকর পারিবারিক পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটায়। পিতামাতার অশিক্ষা, পারিবারিক অশান্তি, বিশৃঙ্খলা, সন্তানদের প্রতি অধিক ভালোবাসা বা অধিক শাসন সন্তান সন্ততিদের মধ্যে মানসিক অসুস্থতা সৃষ্টি করে। 2, বিদ্যালয়। অস্বাস্থ্যকর বিদ্যালয় প্রশাসন, ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম, অতিরিক্ত শাসন অনেক সময়ই শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা হয় না। 3, সমাজ। সামাজিক পরিবেশের কোনো নির্দিষ্ট সীমারেখা টানা যায় না। বন্ধুবান্ধব, খেলার সাথী, বৃহত্তর সমাজ পরিবেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী এইসব উপাদানের বা সামাজিক সংস্থার কোনো অবাঞ্ছিত ক্রিয়াকলাপ ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। দেখো এখানে এই যে কারণগুলো আলোচনা করলাম, এগুলো ছাড়াও কি বলেছে যে এগুলি ছাড়াও মানসিক অসুস্থতার অন্যান্য কারণগুলি হলো, 1 হচ্ছে মস্তিষ্কে আঘাত, মাদকাসক্তি, দীর্ঘ অসুস্থতা বা রোগে ভোগা প্রভৃতি ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করে। শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, দৃশ্য দূষণ প্রভৃতি পরিবেশ দূষণ মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করে। আর এখানে হচ্ছে আর একটা হলো সচেতনতার অভাব। আমাদের ব্যক্তিগত জীবনের দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। অক্ষমতা, কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস বা গোঁড়ামি যেমন কোনো মানুষের সুস্থ জীবনকে বিপন্ন করে তোলে, তেমনি মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। 2.2 প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ লেখো। অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে, আইসিটি কি, এর গুরুত্বগুলি উল্লেখ করো। তো এখানে সবার প্রথম যে প্রশ্নটা আছে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? দেখো এই প্রশ্নটা এখানে লেখা আছে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, আলোচনা করো, এটা এখানে লেখা আছে। তো এটার উত্তর শুরু হচ্ছে এই জায়গা থেকে। কম্পিউটার হলো একটি যন্ত্র। শিক্ষা একটি পরিষেবামূলক মানবিক কাজ মানুষের দ্বারাই করা সম্ভব। যন্ত্র তার বিকল্প হতে পারে না। কেন কম্পিউটার শিক্ষকের বিকল্প হতে পারে না তার কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। 1, মানবিক মিথস্ক্রিয়ার অভাব। নির্ভুল প্রতিক্রিয়ার জন্য শিক্ষার্থী কম্পিউটারের কাছ থেকে উৎসাহ পায়, কিন্তু সঠিক উত্তর দিলে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী যে প্রশংসা পায়
তার মধ্যে যে মানবিক স্পর্শ থাকে তা কম্পিউটার দিতে পারে না। 2 যোগাযোগের সীমাবদ্ধতা। কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলি করা থাকে তার বাইরে কম্পিউটারের সঙ্গে কোনো মিথস্ক্রিয়া করা যায় না। শিক্ষকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই, তিনি প্রয়োজন মতো শ্রেণীকক্ষকে নিয়ন্ত্রণ করে যোগাযোগের পথ রচনা করতে পারেন। 3 সংবেদনশীলতার অভাব। শিক্ষক শিক্ষার্থীর মানসিক বা প্রাক্ষবিক অবস্থা অনুভব করে প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কম্পিউটারের পক্ষে তা সম্ভব নয়। 4 শ্রেণীকক্ষের আবহাওয়া। শ্রেণী শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে আবেগ এবং অনুভূতি সঞ্চালন হয় এবং তার ফলে শ্রেণীকক্ষে যে হৃদ্যতাপূর্ণ আবহাওয়া গড়ে ওঠে, কম্পিউটারের মাধ্যমে তা সম্ভব নয়। 5 চরিত্র গঠন। পাঠ্যক্রমে সঞ্চালনের পাঠ্যক্রম হবে, এটা পাঠ্যক্রমে হয়ে গেছে। পাঠ্যক্রম সঞ্চালনের মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না, শিক্ষার্থীর চরিত্র গঠনের দায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়, যা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। তাহলে এটা গেল প্রথম পার্টটা, যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। এটা 5 নাম্বার, এখানে প্রশ্নটা উল্লেখ করেনি কত নাম্বারের মানটা। তার পরের পার্টটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে, যে আইসিটি কি এর গুরুত্বগুলি উল্লেখ করো। আইসিটি কি, এটা 1 নম্বরে। তারপরে বলেছে এর গুরুত্বগুলি উল্লেখ করো। দেখো এই যে আইসিটি কি, আইসিটি কি এর গুরুত্ব, সবার প্রথম আসছে আইসিটি। আইসিটিকে কি বলা হয় না, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আইসিটি হলো এমন একটি প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, স্থানান্তর এবং আদান প্রদান করা যায়। এর মধ্যে রয়েছে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, সফটওয়্যার, মাল্টিমিডিয়া, ইমেল, ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং ইত্যাদি। আইসিটি কেবল তথ্য ব্যবস্থাপনার জন্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আইসিটির গুরুত্ব, এরপর আইসিটির যে গুরুত্ব বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব সেটা আলোচনা করছি। দেখো শিক্ষায় এখানটা আর আইসিটিটা লিখিনি, শিক্ষায় আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়নে সাহায্য করে, সহযোগিতা, যোগাযোগ ও সম্পদের গ্রহণযোগ্যতার মাধ্যমে। এর বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে সহযোগিতা প্রদান। আইসিটি শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসের অভ্যন্তরে এবং ক্লাসের বাইরে একসঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজে উৎসাহিত করে। এর মাধ্যমে তারা জ্ঞানের বিনিময় করে এবং বিশ্বের সাথে যুক্ত হতে পারে। 2 যোগাযোগ। আইসিটি শিক্ষক এবং শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত না থেকেও সরাসরি তথ্য লাভ ও যোগাযোগ করতে পারে। 3 সম্পদের গ্রহণযোগ্যতা। আইসিটি ডিজিটাল তথ্য ও সম্পদকে গ্রহণ করতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন বিষয়বস্তু সংগ্রহ করতে পারে। 4 ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের সহায়তা। ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের শিখনে আইসিটি সহায়তা করে। 5 মিথস্ক্রিয়া। আইসিটি বহু মাধ্যমের মধ্যে যোগাযোগ ঘটিয়ে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসিটির সঙ্গে গ্রাফিক্স, বক্তব্য, শব্দ, চিত্র ইত্যাদি মিথস্ক্রিয়া ঘটিয়ে শিক্ষণকে আকর্ষণীয় করে তোলা যায়। 6 নমনীয়তা। আইসিটি ব্যবহারের ক্ষেত্রে নমনীয়তা রয়েছে এবং একে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। 7 প্রেরণা সঞ্চার। আইসিটি শিক্ষার্থীদের শিখনে প্রেরণা জাগায় এবং সেগুলিকে নিয়ে বিভিন্ন ধরনের নতুন ধারণা তৈরিতে উৎসাহিত করে। এরপর হচ্ছে 3 নম্বরের কি বলেছে, ব্যাখ্যামূলক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি। ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 10x2, এগুলো 10 নম্বরের প্রশ্ন। দেখো এখানে 3.1-এর যে প্রশ্নটা আছে,
আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। তো এটা ভাগ করা আছে, প্রশ্নের মান দেওয়া আছে 2 + 3 + 5, অর্থাৎ আগ্রহ কাকে বলে এটা 2 নম্বরের, আগ্রহের কয়েকটি সংজ্ঞা এটা 3, আর শিখনে আগ্রহের ভূমিকা এটা 5। তো সবার প্রথমে এই প্রশ্নটা আলোচনা করছি, আগ্রহ কাকে বলে? আগ্রহ শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী প্রেরণাদায়ক মোটিভেটর হিসেবে কাজ করে। আগ্রহ হলো একটি অনুভূতি যা আমাদের কাজ করতে স্বতঃস্ফূর্ত করে তোলে। একবার শিক্ষাক্ষেত্রে বা খেলাধুলো বা সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হলে শিশু সেই বিষয়কে কেন্দ্র করে দক্ষতা অর্জন করতে চায়। আগ্রহ হলো এমন কিছু যা শিশুর অন্তর্নিহিত। এর পরের আগ্রহের সংজ্ঞা, এটা 3 নাম্বার আছে কিন্তু এর থেকে, আগ্রহের সংজ্ঞা, তাহলে এখানটা থেকে কিন্তু 3টে মানে উক্তি তোমাদেরকে তুলে ধরতে হবে। তো এখানে দেওয়া আছে আগ্রহের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইন্টারেস্ট। তো বিংহাম, দেখো এখানে তোমরা যদি ইংরেজিগুলো মানে লিখতে পারো তো লিখবে, আর যদি না লিখতে পারো তো লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা বাংলাগুলো লিখবে, ঠিক আছে? শুধু লিখবে যে বিংহাম এর মতে আগ্রহ হলো অভিজ্ঞতা অর্জনের একটি প্রবণতা ও সেটিকে ক্রমশ এগিয়ে নিয়ে চলা। তারপর আবার তোমরা এটা লিখবে ড্রেভার এর মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। সুপারের মতে, তারপর হচ্ছে সুপারের মতে আগ্রহ হলো একদিকে জন্মগত ও এন্ডোক্রিন উপাদান, অপরদিকে সুযোগ সুবিধা ও সামাজিক মূল্যায়ন, এই দুইয়ের মধ্যেকার মিথস্ক্রিয়ার ফল। আর স্ট্রং এর মতে আগ্রহ হলো সাফল্যের অনির্ধারিত নির্দেশক। তো তোমাদের যদি 3 নম্বরের প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তোমরা 4টে উক্তি দিয়ে দিবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে যেটা আছে শিখনে আগ্রহের ভূমিকা, দেখো শিখনে আগ্রহের ভূমিকা 1, শিশুর অনুরাগ তাকে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষণীয় বিষয়বস্তু নির্বাচনে সহায়তা করে। শিক্ষণীয় বিষয়বস্তু শিশুর অনুরাগের সঙ্গে সংযুক্ত হলে তা সে সহজে আয়ত্ত করতে পারে এবং অনুসরণ করে আনন্দ পায়। দেখো এখানে এই যে শিখনে আগ্রহের ভূমিকা আলোচনা করা হচ্ছে, ভাষাটা কিন্তু একটু জটিল কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা। এটা লিখলে তোমরা এখান থেকে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, কাটার কোনো জায়গা নেই, ঠিক আছে? ভাষাটা খুবই স্ট্যান্ডার্ড ভাষা। 2, অনুরাগ শিশুর মধ্যে শিক্ষাভিমুখী প্রেরণা সঞ্চারে সহায়তা করে এবং তার প্রেরণাকে দীর্ঘস্থায়ী করতে পারে। দেখো এই যে মাঝে মধ্যে যে ইংরেজিগুলো আছে, এই ইংরেজি টার্মগুলো তোমাদের না লিখলেও চলবে, ঠিক আছে? তো তোমরা একদম এখানে লিখে দেবে যে অনুরাগ শিশুর মধ্যে শিক্ষাভিমুখী প্রেরণা সঞ্চারে সহায়তা করে এবং তার প্রেরণাকে দীর্ঘস্থায়ী করতে পারে। 3, অনুরাগ শিশুদের বিষয়বস্তুর প্রতি মনোযোগ আকর্ষণে সহায়তা করে। মনোযোগ যেহেতু জ্ঞানমূলক প্রক্রিয়া, সেহেতু অনুরাগ পরোক্ষভাবে জ্ঞান আহরণের প্রক্রিয়াকে সহায়তা করে থাকে। 4, কোনো বিশেষ শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি অনুরাগ সেই বস্তুকে কেন্দ্র করে শিশুর সক্রিয়তা আনে। ফলে অনুরাগ আধুনিক সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ নীতিকে স্বতঃস্ফূর্তভাবে কার্যকর করে তোলে। 5, শিশুর অনুরাগ অনেক ক্ষেত্রে তার মধ্যে সৃজন স্পৃহার সঞ্চার করে। এটা এটা অন্তস্থ জয়াকার হবে, বর্গীয় জ হয়ে গেছে। তো শিশুর অনুরাগ অনেক ক্ষেত্রে তার মধ্যে সৃজন স্পৃহার সঞ্চার করে, যা তার হবে এবংটা হবে নি, যা তার অনুসন্ধানমূলক প্রচেষ্টায় অনুপ্রেরণা যোগায়। 6 নম্বর পয়েন্ট, শিশুর বর্তমান অনুরাগকে তার মধ্যে নতুন নতুন বিষয়ের বা বস্তুর প্রতি অনুরাগ সঞ্চারের জন্য শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? এখানে অনুরাগ বা আগ্রহ, অনুরাগ শব্দের অর্থ হলো আগ্রহ, ঠিক আছে? আগ্রহটাকে এখানে কিন্তু অনুরাগ বলা হচ্ছে, অনুরাগ মানে আগ্রহ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানে পরের এই যে প্রশ্নটা আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি? এই শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 + 8, তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল 2, আর অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে 8 নম্বরের। তো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কাকে বলে? অন্তর্দৃষ্টি হলো বিশেষ এক ধরনের প্রত্যক্ষণ যার সাহায্যে মানুষ তার সমস্যামূলক পরিস্থিতিতে যেটুকু ফাঁক বা গ্যাপ আছে সেটুকুকে পূরণ করতে সক্ষম হয়।
কোহলার বলেছেন এই অন্তর্দৃষ্টি হলো শিখনের মূল কৌশল, তাই তার এই তথ্যকে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা ইনসাইটফুল লার্নিং থিওরি। এটা যেমনটি লেখা আছে তেমনটি লিখবে ইংরেজি সহ বাংলায়, তাহলে কিন্তু এটা তোমরা পুরো দুয়ে দুই পেয়ে যাবে। এরপর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য। দেখো এখানে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য, শিখনের জন্য সমস্যামূলক শিখন পরিস্থিতির প্রত্যক্ষণ একান্তভাবে প্রয়োজন। এখানে এই যে মাঝে মাঝে এই যে ইংরেজিগুলো দেওয়া আছে এগুলো তোমরা নাও লিখতে পারো, এগুলো লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু বাংলাটাই লিখবে যে শিখনের জন্য সমস্যামূলক শিখন পরিস্থিতির প্রত্যক্ষণ একান্তভাবে প্রয়োজন। প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা লিখবে, এটা লিখেছি তোমাদের মানে এই টার্মগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। পর 2, সমস্যা সমাধানের মাধ্যমে শিখনের জন্য পরিস্থিতিটির অংশগুলিকে বিশ্লেষণ করতে হয় এবং পরবর্তী পর্যায়ে ওই অংশগুলির মধ্যে এমন সমন্বয়পূর্ণ সম্পর্ক স্থাপন করতে হয় যার দ্বারা লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। অর্থাৎ শিখনের জন্য উদ্দীপকের বিশ্লেষণ বা অ্যানালাইসিস এবং সংশ্লেষণ বা সিনথেসিস উভয় প্রক্রিয়ায় পর্যায়ক্রমে প্রয়োজন। ভাষাগুলো একটু জটিল আছে কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা, ফুল মার্কস পেয়ে যাবে। 3, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে শিক্ষণীয় সমস্যাটিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা একান্তভাবে প্রয়োজন। সামগ্রিকতা বোধ ছাড়া এই শিখন কৌশলে সমস্যার সমাধান তথা শিখন সম্ভব নয়। তাই শিখনকে কার্যকর করার জন্য শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তু সামগ্রিকভাবে উপস্থাপন করতে হবে। 4, যেহেতু অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে সামগ্রিকতা বোধের প্রয়োজন হয়, সেহেতু এই সামগ্রিকতা বোধের জন্য শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। তাই যে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা বা পাস্ট এক্সপিরিয়েন্স যত ব্যাপক তার পক্ষে সমাধান তত সহজ হয়ে পড়ে। 5, কোহলার এবং তার অনুগামী মনোবিদগণ বিভিন্ন পরীক্ষার দ্বারা এই সিদ্ধান্তে এসেছেন যে শিখনের সমস্যা সমাধান কৌশল বিশেষভাবে শিক্ষার্থীর মানসিক ক্ষমতা তথা বুদ্ধির উপর নির্ভর করে। অর্থাৎ উন্নত মানসিক ক্ষমতা সম্পন্ন, যার মধ্যে আছে বুদ্ধি, চিন্তন এবং যুক্তিকরণ, শিক্ষার্থীদের ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন বেশি কার্যকরী হয়। দেখো উন্নত মানসিক ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন বেশি কার্যকর হয়। 6, অন্তর্দৃষ্টিমূলক কৌশলের মাধ্যমে শিখন হয় তাৎক্ষণিক, কারণ অন্তর্দৃষ্টি জাগরিত হয় শিক্ষার্থীর সামগ্রিকতা বোধের মাধ্যমে সঙ্গে সঙ্গে। অর্থাৎ এই ধরনের শিখনের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা বা স্কিল বৃদ্ধি হয় না। 7, সবশেষে একথা স্মরণ রাখার দরকার, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের জন্য শিক্ষার্থীর সক্রিয়তা শুধুমাত্র আচরণ সম্পাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীর মানসিক সক্রিয়তাও প্রয়োজন। এই মানসিক সক্রিয়তা থাকে বলেই শিক্ষার্থী লক্ষ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকা সত্ত্বেও সমস্যার সমাধান করতে পারে। তাই এই শিখন কৌশলে যে শিখন হয় তা প্রচেষ্টা ভুল শিখন কৌশলের চেয়ে অনেক বেশি জটিল এবং উন্নত পর্যায়ে। এরপর 3.2 যে প্রশ্নটা আছে সেটা দেখো, আয়তলেখ বা হিস্টোগ্রাম কি? আয়তলেখের দুটি সুবিধা উল্লেখ করো। নিম্নলিখিত শ্রেণীবদ্ধ রাশিমালাটির একটি আয়তলেখ অঙ্কন করো। এই প্রশ্নের মান দেওয়া আছে 2 + 2 + 6। তো সবার প্রথম আলোচনা করছি আয়তলেখ বা হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হলো এক ধরনের অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। এই লেখচিত্রে পরিসংখ্যা বণ্টনের প্রত্যেকটি শ্রেণী বিস্তারকে ভূমি ধরে এক একটি স্তম্ভ তার পরিসংখ্যা অনুযায়ী করা হয়। এই লেখচিত্র অঙ্কনের সময় শ্রেণীগুলির প্রকৃত নিম্নসীমার পরিপ্রেক্ষিতে ছক কাগজে পরিসংখ্যা বিন্দুগুলি স্থাপন করা হয়ে থাকে। এরপর আসছে আয়তলেখের সুবিধা। দেখো আয়তলেখের মাধ্যমে তথ্যের বিভিন্ন অংশগুলির মধ্যে পারস্পরিক তুলনা করা যায়। আর বি, এর সাহায্যে তথ্য পরিবেশন করা অপেক্ষাকৃত সহজ। দেখো এগুলো 2 নম্বরের প্রশ্ন ছিল, আয়তলেখ কী এবং আয়তলেখের দুটি সুবিধা। এই যে এখানে 2 + 2। এর পরের যে পার্টটা আছে দেখো, যে নিম্নলিখিত শ্রেণীবদ্ধ রাশিমালাটির একটি আয়তলেখ অঙ্কন করো। এখানে স্কোর দেওয়া ছিল, এখানে পরিসংখ্যা দেওয়া ছিল। এটা এই মানে মোবাইলের মাধ্যমে যেহেতু ভিডিও করছি এখানের মধ্যে এগুলোকে তুলে ধরা সম্ভব হয়নি, ঠিক আছে? তো এটা শেষে আলোচনা করছি, এটা কিভাবে নির্ণয় করতে হবে এটা শেষে আলোচনা করছি। যেগুলো বাদ থাকছে সবার শেষে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে এটা শেষে আলোচনা হচ্ছে।
এর পরের যে প্রশ্ন আছে সেটা দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপের উপায়গুলি কি কি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলির দুটি করে সুবিধা ও দুটি করে অসুবিধা উল্লেখ করো। এখানে দেওয়া আছে 2+2+6, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে 2, এর পরিমাপের উপায়গুলি 2, আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলির সুবিধা এবং অসুবিধা, দুটি করে সুবিধা এবং দুটি করে অসুবিধা, এটা 6। তো এই প্রশ্নটা আলোচনা করা যাক। দেখো, সবার প্রথম আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটাই কেন্দ্রীয় প্রবণতা। এর পরের যে পার্টটা আছে দেখো, যে এর পরিমাপের উপায়গুলি কী কী, এর পরিমাপের উপায়গুলি কী কী। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলিকে 3টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, আর একটা হচ্ছে ভূশিষ্টক বা মোড। আর শেষের পার্টটা দেখো, যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি দুটি করে সুবিধা এবং দুটি করে অসুবিধা উল্লেখ করো। তাহলে এখানে আমরা যে কেন্দ্রীয় প্রবণতার মানগুলো পেয়েছি, গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, ভূশিষ্টক বা মোড, তো এই তিনটের দুটো করে সুবিধা এবং দুটো করে অসুবিধা, এগুলো লিখতে হবে। তো সবার প্রথমে আসছে গড়। তো গড়ের সুবিধা, এটি নির্ণয়ের ক্ষেত্রে রাশি তথ্যমালার প্রতিটি রাশি ব্যবহৃত হয়। 2, গড় নির্ণয় করার সময় বন্টন সমস্ত স্কোরকে ব্যবহার করা হয়, তাই গড়ের নির্ভরযোগ্যতা অনেক বেশি। গড়ের অসুবিধা, কোনো রাশিমালার একটি তথ্য অনুপস্থিত থাকলে গড় বা গাণিতিক গড় নির্ণয় করা যায় না। 2, গড় নির্ণয় করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। এরপর আসছে মধ্যমান। মধ্যমানের সুবিধা, কোনো বন্টনের মিডিয়ান বা মধ্যমান খুব সহজেই নির্ণয় করা যায়। কোনো বন্টনের চরম মান এবং তার প্রান্তীয় মান দ্বারা মিডিয়ান প্রভাবিত হয় না। মধ্যমানের অসুবিধা, বীজগাণিতিক প্রক্রিয়ার সাহায্যে মিডিয়ান নির্ণয় করা যায় না। 2, যেহেতু মিডিয়ান নির্ণয় করার সময় সমস্ত তথ্য প্রয়োজন হয় না, তাই মিডিয়ান হবে এটা, হ্যাঁ, মিডিয়ান বা মধ্যমান, এটা মিডিয়ার হয়ে গেছে, তাই মিডিয়ান নির্ণয় করার সময় ভ্রান্তি সম্ভাবনা থেকে যেতে পারে। এরপর আসছে ভূশিষ্টক বা মোড। ভূশিষ্টক বা মোডের সুবিধা, মোড সহজে নির্ণয় করা যায়। ভূশিষ্টকের মান রাশি তথ্যমালার স্কোরগুলির বিস্তৃতির উপর নির্ভর করে না। ভূশিষ্টকের অসুবিধা, মোড নির্ণয়ে সমস্ত স্কোরের বিবেচনা করা হয় না বা ব্যবহৃত হয় না। মোড নির্ণয়ে হবে, মোড নির্ণয়ে সমস্ত স্কোরের বিবেচনা করা হয় না বা ব্যাহত হয়ে গেছে, এটা ব্যবহৃত হবে। মোড নির্ণয়ে সমস্ত স্কোরের বিবেচনা করা হয় না বা ব্যবহৃত হয় না। আর 2 বলেছে, কোনো কোনো ক্ষেত্রে রাশিমালায় ভূশিষ্টকের অস্তিত্ব নাও থাকতে পারে। এরপর বাকি যে প্রশ্নগুলো রইল সেগুলো আলোচনা করছি, দেখতে থাকো তোমরা। এবিটিএ টেস্ট পেপারের এসি 131 নম্বর পাতার আগে প্রশ্নগুলো দেখো, তারপর যেগুলো বাকি আছে সেগুলো আলোচনা করব। দেখো, এখানে বাকি আছে বলতে এই যে প্রেষণা চক্র কি, এটা বাকি আছে, তো এটা সবার শেষে বলছি। আর বাকি আছে, দেখো এসি 132 নম্বর পাতার বাকি আছে হচ্ছে এইটা, যে নিম্নলিখিত শ্রেণীবদ্ধ রাশিমালাটির একটি আয়তলেখ অঙ্কন করো। এখানে স্কোর দেওয়া আছে আর এখানে পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তো এটা কি, এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপড ডাটা। তো বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন করা যায়, তো সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে অনেক আগে থাকতেই দেওয়া আছে। তো এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার, তার সাথে লেখা আছে এইচএস সেমিস্টার 4 এডুকেশন। তো সেখানেতে হিস্টোগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো এরপর যে প্রেষণা চক্রের যেটা আছে বাকি,
দেখো এখানে আছে এই যে প্রেষণা চক্র। তো প্রেষণা চক্রে তোমরা এখান থেকে লিখবে যে প্রেষণা চক্রের স্তরগুলি হলো, এক হচ্ছে অভাববোধ বা চাহিদা, দুই হচ্ছে তাড়না, তিন সহায়ক বা যান্ত্রিক আচরণ, চার লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে, এটাকে ফের বলছি, অভাববোধ বা চাহিদা বা নিড, তাড়না বা ড্রাইভ, সহায়ক বা যান্ত্রিক আচরণ বা ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার, চার হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য বা গোল। তোমরা ইংরেজিগুলো যদি লিখতে পারো লিখবে, না হলে লেখার কোনো প্রয়োজন নেই, বাংলাগুলোই শুধু লিখবে। তোমাদেরকে কিন্তু এই একটা ছবি আছে, এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, পরীক্ষার খাতায় এটা লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, দেখো এখানে সবার প্রথমে আছে অভাববোধ বা চাহিদা, তারপর আছে তোমাদের তাড়না, তারপর আছে সহায়ক বা যান্ত্রিক আচরণ, এখানটায় আছে লক্ষ্য বা উদ্দেশ্য, এখানটায় বিশ্রাম লেখা আছে, আর এগুলো তীর চিহ্ন দেওয়া আছে পরপর করে। ঠিক আছে, এরকম করে করে এই দিক থেকে এরকম করে পরপর করে তীর চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এরা তোমরা পরীক্ষার খাতায় লিখবে, প্রেষণা চক্রের স্তরগুলো বলে লিখবে, লেখার পর এই ছবিটা এঁকে দিবে, তাহলে এখান থেকে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এসি 131 নাম্বার, 131 এবং 132 নম্বর পাতার সমস্ত প্রশ্নের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।